তো আমাদের মধ্যে কে কে আর কি টেস্ট কেস লেখার সময় পেয়েছিলাম বা লিখতে পেরেছি হাত তুলবেন। আর যদি কমপ্লিট না হয় তাহলে হচ্ছে আমরা বেশি সময় আর এখানে ওয়েস্ট করব না, আমরা হচ্ছে এতে চলে যাব, আজকের মেইন টপিকে চলে যাব। জি ভাইয়া বলেন। আপু আমি টেস্ট কেস লেখা ট্রাই করছিলাম, বাট ওইখানে লাস্টে যে এর আপনি কিভাবে বলবো, আপনি চাইলে পরে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারেন যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, আমি সেটা নিয়ে একটু ডিসক্রাইব করতে পারি। জি আপু। ওকে, দেখান তাহলে। জি আপু দেখা যায়। হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপু আমি এটা করছিলাম চ্যাট জিপিটির হেল্প নিয়ে। এইটা আচ্ছা। এটা করতে গিয়ে আমি মানে চ্যাট জিপিটির প্রচুর সাহায্য নিয়েছি, কারণ ফার্স্ট টাইম তো। হুম। তো এখানে আমি লাস্টে অ্যাকচুয়াল রেজাল্ট এখানে কিভাবে কি লিখবো সেটা বুঝতেছি না। বাদ বাকি আচ্ছা, সব গুগল করে বা অ্যাকচুয়াল রেজাল্ট আপনি এক্সিকিউট করার পরে কি রেজাল্টটা পেয়েছেন, কি এসেছে সেটা আপনার এক্সপেক্টেড এর সাথে কি মিলেছে? আহ, জি আপু, মানে তার সাথে মিল আসছে কিন্তু নাই। মানে আমার এখানে এটার ফোন নাম্বার রিকোয়ার আমার লালটা হ্যাঁ, আমি কোনো কিছু তথ্য না দিয়ে আমার এটা শো করছে, সেটা ঠিক আছে। বাট আমি যে দেবো এটার ফোন নাম্বার ইজ রিকোয়ার, যে ইউআই বা যে বাগটা বলে সেটা সমস্যা আছে, সেটা কিভাবে প্রকাশ করব? তাহলে লিখবেন যে নেমিং কনভেনশন ইজ রং, বা হচ্ছে এরর মেসেজ শোয়িং রং টেক্সট, এরকম টাইপস এর কিছু একটা দিতে পারেন। আহ, মানে প্র্যাকটিস নাই তো আপু, মানে কি লিখবো সেই ভাষাটাই পাচ্ছি না। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এটা তো আসলে এরর মেসেজ, আপনার লাল দাগে যেটা দেখছেন সেটা তো এরর মেসেজ, এবং এটার ভেতরে আপনার আসলে হচ্ছে কমপ্লেন আছে যে এটা আসলে ফোন নাম্বার হওয়া উচিত, ফোন ইজ রিকোয়ার্ড এটা হওয়া উচিত না। তো জি। তাহলে এটা কি একটা টেক্সট, তাহলে কি এরর টেক্সট ইজ নট অ্যাজ এক্সপেক্টেড, অর হচ্ছে এক্সপেক্টেড ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড বাট ইট ডিসপ্লেইং ফোন ইজ রিকোয়ার্ড। এইভাবে আপনি যদি আরো ডিটেল লিখতে চান তাহলে ওটা দেখলে পরেই আরো ভালোভাবে ডেভেলপাররা বা আপনি নিজে বুঝবেন, যখন আপনি নতুন আবার হচ্ছে টেস্ট কেস গুলোর রিভিউ করবেন, তখন কেন কোন ইস্যুর কারণে আপনি ওই টেস্ট কেসটা ফেল দিয়েছেন সেটা ইন ডিটেল জানতে পারবেন। আপু আমাকে চ্যাট জিপিটি এইভাবে একটা বানিয়ে দিয়েছে, এই যে এইভাবে। কিন্তু আমি তো আপনারা শিখিয়েছেন একটা টেবিল আকারে করতে, তো সেটা হ্যাঁ, কি ওই এটাই চ্যাট করতে জিপিটি হবে? আপনি যদি হ্যাঁ, চ্যাট জিপিটিকে তো যদি বলেন যে আপনি এই রকম করে আমাকে টেস্ট কেস লিখে দাও, সে এভাবেই দিবে। আপনি যদি তাকে বলেন যে টেবুলার ফরম্যাটে বলে দিতে দিতে তাহলে সে টেবুলার ফরম্যাটে দিবে, আপনি যদি না বলেন তাহলে সে দেয় না। এটাও কিন্তু আমাদের চ্যাট জিপিটি ইউজ করে টেস্ট কেস লিখা, বা আমি কিভাবে কমান্ড দিচ্ছি বা প্রম্পটটা কিভাবে লিখছি সেটা কিন্তু ডিপেন্ড করে। ওটাই আমাদের শেখা দরকার, প্র্যাকটিসের করতে করতে আমরা সেটাও শিখে যাব যে আমাকে আসলে তাকে ডিটেল বলে দিতে হবে আমি কেমন করে ডেটাগুলো চাচ্ছি, কি কি টেবিলের কলাম গুলো থাকবে, আপনি চাইলে সেগুলো মেনশন করে দিতে পারেন যে আমার এই কলাম গুলো লাগবে, টেবুলার ফরম্যাটে তুমি আমাকে টেস্ট কেস লিখে দাও, এবং ওই টেবুলার ফরম্যাটে আমার কলাম গুলো এগুলো এগুলো হবে, তুমি আমাকে সেই অনুযায়ী ডেটাগুলো দাও, তাহলে সে সেই টেবুলার ফরম্যাটে দিবে। এই আমি যে কি আপু, আমি এটা দিয়েছিলাম এভাবে, এই যে। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কিন্তু টেবুলার ফরম্যাটে চাচ্ছেন সেটা বলেননি, সে র্যান্ডমলি দিয়ে দিয়েছে। এর জন্য আপনি বলবেন যে আমাকে টেস্ট, আচ্ছা আপনি কি লিখছেন, ফাইন্ড আউট অল বাগ ফ্রম ইট, আচ্ছা আপনি কি ইমেজ দিয়েছিলাম আপু, এই যে এই যে। আচ্ছা ইমেজ দিয়েছেন, এবং ফাইন্ড আউট অল বাগ ফ্রম ইট, বাগ টাইটেল ওই আমি মডিউল। লিখছি যে ফল্ট হয়েছিল সেই জন্য। আচ্ছা, এই যে।
আপনার আচ্ছা, এটা এখানে কিন্তু আরেকটা কাহিনী, সেটা হচ্ছে আপনি শুধু বাগেরই করতেছেন। টেস্ট কেসে কি শুধু বাগ রিপোর্ট থাকে? আপনার তো এটা আসলে টেস্ট, আমি আপনাকে হোমওয়ার্ক দিয়েছিলাম টেস্ট কেস লিখার, শুধু বাগ রিপোর্ট বা বাগ ফাইন্ডিং এর টেস্ট কেস দিয়ে নিত। তার মানে আপনার ওই হচ্ছে ইউআই এর প্রত্যেকটা ফিল্ড ধরে ধরে হচ্ছে আলাদা আলাদা করে টেস্ট কেস লিখতে হবে, এবং সেই টেস্ট কেস লিখারও কিছু অনেক মানে ডিটেল আছে, হচ্ছে প্রসেস আছে। সেটা হচ্ছে আপনি যখন একটা ফিল্ডকে ধরে টেস্ট কেস লিখবেন, ওই একটা ফিল্ডকে কিন্তু টেস্ট সিনারিও বলছে। ওটার এগেনস্টে যদি আপনি হচ্ছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি এখানে, তাহলে আমি বুঝাতে ভুল করেছি অথবা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। জি টেস্ট কেস লিখা আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটা মেইন ইম্পর্টেন্ট টাস্ক আমাদের অ্যাজ এ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার বা টেস্টার। তো এই টেস্ট কেসটা আমাদের হচ্ছে পজিটিভ টেস্ট, নেগেটিভ টেস্ট, এটা সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে। তো আমরা যখন টেস্ট কেস লিখবো তখন একটা ফর্মে টেস্ট কেস হলে প্রত্যেকটা ফিল্ডকে ধরে ধরে আর কি টেস্ট কেস লেখা শুরু করব। যখন আমি এই ফোন নাম্বারের টেস্ট কেসটা লিখছি তখন এটার পজিটিভ টেস্ট কেস কি হবে, ফর ফর অ্যাকচুয়াল একদম যেটা জেনুইন ফোন নাম্বার, সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা টেস্ট কেস লেখা। তারপরে আমি উল্টাপাল্টা টেক্সট দিতে পারছি কিনা, তারপরে হচ্ছে মনে করেন স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করছি কিনা। নর্মালি ফোন নাম্বারে স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করা উচিত না, তারপরে অ্যালফাবেট সাপোর্ট করা উচিত না। সেগুলো নেগেটিভ টেস্ট কেস, মানে নেগেটিভ ডেটা দিয়ে চেক করা, এগুলোর টেস্ট কেস আলাদা হবে। আর এই পুরা ফোন নাম্বারের ফিল্ডটাকে চেক করছি, এটা একটা টেস্ট সিনারিও হইতে পারে আপনার, শুধুমাত্র এই ফর্মের এগেনস্টে। ঠিক আছে? আর যখন আপনারা এই ফোন নাম্বারে একটা ফিল্ডকে ধরে টেস্ট কেস লিখছেন, এই ফিল্ডেরই টেস্ট কেস লিখছেন, তখন আপনি ধরেই নিবেন বাকি যতগুলো ফিল্ড আছে সেগুলোতে পজিটিভ ডেটা দিবেন। এখন পজিটিভ ডেটা বলতে কি বুঝি, যেটা হচ্ছে এক্সপেক্টেড, মানে আমার ইমেল অ্যাড্রেসে আমি ইমেল অ্যাড্রেসই দিচ্ছি ইমেল ফরম্যাটে সহকারে, এবং ফার্স্ট নেম মানে সবগুলোকে পজিটিভ ডেটা দিয়ে একটা ফিল্ডটাকে আমি পজিটিভ দিব, নেগেটিভ দিব, নেগেটিভের কয়েকটা কেস দিব সেইভাবে। তাহলে কি হচ্ছে, আমাদের একটা ফোনের এগেনস্টে বা একটা ফোনের সিনারিওর এগেনস্টে আমাদের মিনিমাম একটা এবং আসলে দুইটা হওয়া উচিত, পজিটিভ নেগেটিভের যদি হয়, মাল্টিপল টেস্ট কেস হচ্ছে। ঠিক সেরকম করে আস্তে আস্তে আমাদের তারপর ইমেল আসবে, তারপরে হচ্ছে জেন্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে এই যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো প্রত্যেকটা ধরে ধরে আমাদের প্রত্যেকটার এগেনস্টে মিনিমাম দুইটা করে টেস্ট কেস হওয়া উচিত। তারপরে আমরা যখন এক্সিকিউট করব তারপর ওই টেস্ট কেসটা ফেল হয়েছে কিনা, যেমন হচ্ছে আমরা যদি নেগেটিভ টেস্ট কেস লিখি তাহলে আমাদের হচ্ছে বলবো যে ভেরিফাই দ্যাট ফোন নাম্বার ফিল্ড ডাজ নট একসেপ্ট স্পেশাল ক্যারেক্টার। এক্সপেক্টেড এ কি লিখবো, ইট শুড নট একসেপ্ট দ্য স্পেশাল ক্যারেক্টার। আর অ্যাকচুয়াল রেজাল্টে কি লিখবো, অ্যাকচুয়ালি তো আমরা দেখতেইছি, আমরা ইনপুটেই হচ্ছে দিতে পারছি, মানে আমাকে কিবোর্ড থেকে এটা অ্যালাউ করে দেওয়া আছে, কিন্তু ডেভেলপাররা যদি এমন ভাবে কোড করে কিবোর্ড থেকে অ্যালাউ করবে না, শুধুমাত্র আমি যখন নিউমেরিক ভ্যালু দিব তখনই অ্যাকসেপ্ট করবে, তাছাড়া আমার কোনো কিবোর্ডে ক্লিক করলেও আসলে ফিল্ডে নিবে না। সেটা হচ্ছে এক্সপেক্টেড, আর অ্যাকচুয়াল কি সবই নিচ্ছে। তাহলে কি এটা এই টেস্ট কেসটা আবার ফেল হইলো, আর ওই ফেল টেস্ট কেসেরই আসলে বাগ রিপোর্ট করা হয়। আমি কি কিছুটা বুঝতে পেরেছি এখন ভাইয়া আপনাকে এবং বাকিটা সবাই? তাহলে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে কি করছেন, আপনি এই সাইটের হচ্ছে সবগুলোকে নাল রেখে তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করছেন, তারপরে সেটা একটা ইমেজ তুলে তাকে বলছেন বাগগুলো ফাইন্ড করো। এটা তো আপনার, যদি বাগ ফাইন্ড শুধু বলতাম তাহলে, কিন্তু তো আমি সেটা দেইনি বা আমরা সেটা বলিনি। আমরা বলেছি যে যে এই রেজিস্টার পেজের প্রত্যেকটা টেস্ট কেস লেখার।
তো আমাদের সাবিল ভাই বলেছিলেন লাস্ট ক্লাসে আমাদের যদি দরকার হয় তাহলে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব হোমওয়ার্ক গুলো চেকিং এর জন্য। সো আপনাদের কাছে আরো সময় আছে এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এভাবে লিখেছেন যার কারণে আমাদের ভেতরে যারা মিস আন্ডারস্ট্যান্ড করেছে বা মিস কনসেপ্ট ছিল তারাও ক্লিয়ার হয়ে গেছে। এবং এআইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের প্রম্পটটা কিভাবে লিখলে পরে আমরা আমাদের চাহিদা মতো ডেটাগুলো পাচ্ছি তাদের কাছ থেকে, সেটাও কিন্তু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে এবং আমাদের প্রম্পট লেখার এটা নলেজটা আরো বাড়াতে হবে। সেটা আমরা তখনই পারবো যখন আমরা যত বেশি ইউজ করা শিখবো। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আর কে দেখাবেন? আর কেউ দেখাবেন? ওকে, আমাদের অলরেডি 10:20-21 বেঁচে গেছে। আমি আর তাহলে সময় স্বল্পতার কারণে আর করছি না, লেন্দি করছি না এই হোমওয়ার্ক চেকিং এর পার্টটা। আমি ডিরেক্ট চলে যাচ্ছি বাগ লাইফ সাইকেলে। এখন বাগ লাইফ সাইকেল বলতে কি বুঝি, আমাদের লেকচারে একটা আছে, আচ্ছা আমি একটু ফাইন্ড What is bug life cycle? Bug life cycle, also known as the defect life cycle, is the journey of the defect cycle which a defect goes through during this its lifetime. মানে বাংলা ভাষায় বলতে গেলে, এক্সকিউজ মি, বাংলা ভাষায় যদি বলতে যাই তাহলে একটা সফটওয়্যার টেস্ট করতে যেয়ে ওই সফটওয়্যার ভেতরে যখন সফটওয়্যার টেস্টাররা কোনো ইস্যু খুঁজে পায় সেই ইস্যুটা রিপোর্ট করা, মানে যখন রিপোর্ট করা হয় বা ডকুমেন্ট করা হয় বা বাগ রিপোর্ট রেডি করা হয় সেখান থেকে শুরু করে বাগটা ফাইন্ড হওয়ার মানে থেকে শুরু করে ওটা ফিক্সড হয়ে ভেরিফাইড, টেস্টাররা রিটেস্ট করবার ভেরিফাইড হয়ে ক্লোজ হওয়া পর্যন্ত যেই সাইকেলটা চলে সেটাকেই বলা হচ্ছে বাগ লাইফ সাইকেল। একটা বাগের জন্ম থেকে শুরু করে সেটা ফিক্স হওয়া পর্যন্ত যে স্টেপ গুলো হয় সেটাকে বলা হচ্ছে বাগ লাইফ সাইকেল। আপনার কি ক্লিয়ার এটা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের খুবই জিজ্ঞেস করা হয়। স্মৃতি আপু, এখন যদি আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় বাগ লাইফ সাইকেল কাকে বলে, আপনি কি বলতে পারবেন? জি আপু, বলেন তো বাগ লাইফ সাইকেল বলতে কি বুঝে? এটার পুরা লাইফ সাইকেলের মধ্যে মানে স্টার্টিং থেকে বাগ ফাইন্ডের পর থেকে এটা ফিক্স করা পর্যন্ত পুরা লাইফ সাইকেলটাকেই বাগ লাইফ সাইকেল। ভেরি গুড। কোনো একটা সিস্টেমে যদি কোনো বাগ পাওয়া যায় সেই বাগের, যদি না আসলে বাগই তো পাওয়া যায়, কোনো সিস্টেমের কোনো বাগ ফাইন্ড হওয়া থেকে শুরু করে সেটা ফিক্সড হয়ে ক্লোজ হওয়া পর্যন্ত যে স্টেপগুলো বা ধাপগুলো সম্পন্ন হয় তা ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হয় সেটাকেই বলা হচ্ছে বাগ লাইফ সাইকেল। আচ্ছা, তারপরে এটা ওকে, আমরা এখন চলে যাই বাগ লাইফ সাইকেলের চিত্রটার দিকে। বাগ লাইফ সাইকেল বা ডিফেক্ট লাইফ সাইকেল যেটাই বলে, বাগ ডিফেক্ট লাইফ সাইকেল একই জিনিস। হ্যাঁ, এখন ইন্টারভিউ যদি বলে বাগ লাইফ সাইকেল তাহলে আর যদি আরেকটা ইন্টারভিউ যদি বলে ডিফেক্ট লাইফ সাইকেল, কনফিউজড হবেন না, দুইটা একই জিনিস। ওকে, এই যে আমরা যখন ডেফিনেশনটা পড়েছিলাম তখনই বলেছি যে বাগ ফাইন্ড হওয়ার থেকে শুরু করে সেটাকে নিউ বলা হচ্ছে, শুরু করে সেটা মানে ফিক্সড হওয়ার পরে ভেরিফাইড বা ক্লোজ হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ চলতেছে সেটাকে বলা হচ্ছে বাগ লাইফ সাইকেল। এখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে বাগ লাইফ সাইকেলের স্টেপ গুলো বলো, ডেফিনেশন তো আমরা জানলাম, এখন যদি বলো স্টেপ গুলো বলো তখন আমাদের এই যেই ফ্লো চার্টটা দেখছি সেটা ডেসক্রাইব করতে হবে। আমরা তখন বলবো যদি লিখতে দেয় তাহলে তো আমরা লিখে গেলাম, আর যদি মুখে বলতে বলে তাহলে আমাদের যে বলতে হবে
একটা সফটওয়্যার টেস্টার যখন টেস্ট করতে যায়, একটা কোনো ইস্যু পাওয়ার পরে সেটাকে রিপোর্ট করা হয়। ওই রিপোর্টের ওই স্টেজটাকে বলা হচ্ছে নিউ। ওই ইস্যুটাকে যখন কোনো ডেভেলপারের আন্ডারে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে অ্যাসাইন। নর্মালি সেই সকল ডেভেলপারকে দেওয়া হয় যারা আসলে ওই ফিচার বা বাগটাকে ফিক্স করেছে, ঠিক আছে, তাদেরকে অ্যাসাইন করা হয়। এবং অ্যাসাইনের পরে ওপেনটা কি জিনিস? ওপেনটা হচ্ছে ডেভেলপারের কাছে। এখন আমরা বাগ রিপোর্টটা তো রেডি করেছি, একটা ডকুমেন্টেশন, এটা সেটাও আমরা শিখবো আজকের ক্লাসে। সেটা আসলে গুগল শিট বা কোনো একটা ওয়ার্ড ফাইল অথবা ইমেল, তারপরে হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে খুবই যদি ক্যাজুয়াল হয় তাহলে টেক্সটে মানে হচ্ছে চ্যাটিং বক্সে আমরা দিয়ে ফেলি অনেক সময়, কিন্তু আসলে এটা বেস্ট প্র্যাকটিস না। এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে জিরা মানে টুল, কোনো একটা টুল ইউজ করে সেখানে বাগ রিপোর্টটা ক্রিয়েট করা। আচ্ছা, তো এই ধরনের ব্যাপারে যখন আমরা হচ্ছে ডেভেলপারকে অ্যাসাইন করি এবং ডেভেলপারকে সেটার মাধ্যমে দেওয়া হয়, যদি জিরাতে দেওয়া হয় তাহলে জিরাতে তাকে অ্যাসাইন করা হয় এবং সে নোটিফিকেশন পায়। যদি ইমেল আকারে দেওয়ার নিয়ম থাকে তাহলে ইমেল পেয়ে যায়। যদি টেক্সট আকারে দেওয়া থাকে তাহলে তো সে টেক্সটেই পেয়ে যাচ্ছে। তো ওইটা যখন তার কাছে যায়, নোটিফিকেশন আসে এবং সেটা সে নোটিফিকেশনটা অন করে তারপর মানে রিপোর্টটা পড়া শুরু করে। আর ওই স্টেজটাকে বলা হচ্ছে ওপেন করার পরে ডেভেলপাররা ওই রিপোর্টটা পড়ার পরে কয়েকটা ডিসিশন আসতে পারে। যদি দেখা যায় যে একই রকম বাগ আবার রিপোর্ট করা হয়েছে, সেটাকে ডুপ্লিকেট বলা হয়। তারপরে রিজেক্টেড, ডেভেলপার এই ইস্যুটাকে রিজেক্ট হতে পারে। এটার রিজন আসলে যখন রিজেক্ট করে তখন আসলে টেস্টারও এটা নিয়ে ডিসকাস করে, যে ডেভেলপার বলে যে এটা আসলে বাগ না, আবার হচ্ছে টেস্টার বলে যে এটা বাগ, আপনি এটা রিজেক্ট করছেন কারণ সেটার ব্যাখ্যা দেন। তো এইভাবে বা হচ্ছে তারা বিজনেস মানে এখানে কোনো একজনকে যে ছোট করা বা করা সেরকম কিছু না, দুইজনের একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয় বা মতামতে আসতে হয়। যদি মতামতে ঠিক এক দুইজন একই এগ্রি না করে, একই হচ্ছে ওয়ে এগ্রি না করে বা বাগটাকে এগ্রি না করে, তাহলে সিনিয়র পার্সনকে ইনভলভ করতে হয়। সেটা হতে পারে বিজনেস অ্যানালিস্ট বা প্রোডাক্ট অনার। তো রিজেক্ট কেন হয়? রিজেক্ট হতে পারে যে সফটওয়্যার টেস্টাররা যখন টেস্ট করেছে তখন সে আসলে একটা ভুল ডেটা নিয়ে টেস্ট করছে, যেটা আসলে সফটওয়্যারের কোনো ইস্যু না বা ডেভেলপারের কোডিং এর কোনো প্রবলেম না, কিন্তু ভুল একটা ডেটা নিয়ে চেক করার কারণে ভুল আউটপুট বা ভুল রেজাল্ট দেখিয়েছে, যার কারণে সফটওয়্যার টেস্টাররা সেটাকে রিপোর্ট করেছে। এবং এরপরেই আসলে ডেভেলপাররা বলেছে যে আমার ফাংশন ঠিক আছে, তোমার আসলে টেস্ট ডেটাটাই ভুল ছিল, এর জন্য এটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি। এটা হতে পারে। তারপর ডেফার হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে যে এটার প্রায়োরিটি বা সিভিয়ারিটি কম, তো হচ্ছে ডেভেলপার বললো যে এটা আসলে আমি এখন ডেফার করছি, এটা পরবর্তী কোনো একটা স্প্রিন্টে আমরা এটা ফিস দিব। কিন্তু এই স্প্রিন্টে আমাদের আরো ইম্পর্টেন্ট আছে, ইস্যু আছে এবং ফিচার আছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা এই আমাদের সময় নেই এটাকে ফিক্স দেওয়ার। আর যেহেতু এটা এত মানে ইম্পর্টেন্ট বা এত বড় ধরনের কোনো ইস্যু না, সো আমরা এটাকে আপাতত ডেফার করছি। নটা বাগ হচ্ছে রিজেক্টের কাছাকাছি, মানে ওই একই রিজনে হইতে পারে যে তো ডেভেলপার মানে টেস্টার হচ্ছে ভাবছে এটা বাগ, কিন্তু বেসিক্যালি এটা বাগ না, বিজনেস লজিকটাই এইরকম। টেস্টার হয়তো বা একটু কম বুঝেছে বা হচ্ছে তার বোঝার ভুল আছে বা আন্ডারস্ট্যান্ডিং এ ভুল আছে, যার কারণে সেটাকে রিপোর্ট করে বসছে। তো এই ধরনের জিনিস হলে পরে তখন হচ্ছে বাগ লাইফ সাইকেল আর পরের যে স্টেপ গুলো আছে সেখানে যায় না, এখানে এটার পরে শেষ হয়ে যায়। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি। আপু, ওপেনটা নিয়ে একটু আরেকবার বলিয়েন। ওপেন হচ্ছে কে করে? ওপেনের পার্ট হচ্ছে ডেভেলপারের পার্ট। ওপেন বেসিক্যালি হচ্ছে রিপোর্টটা যে আমরা এটাকে এভাবে ধরেন, আমি একটা ভুল বা সফটওয়্যার একটা ইস্যু পেয়েছি, সেটা আমি পরে আমার ডায়েরিতে লিখি সেটাকে খামের উপরে আমি চিঠি লিখতেছি, মনে করো চিঠি লেখার মধ্যে খামের উপরে আমি ডেভেলপারের নাম দিলাম, অ্যাসাইন হইলো।
চিঠিটা লিখলাম সেটা হচ্ছে নিউ, তারপরে খামের ভেতর আমি ডেভেলপারের নাম লিখলাম, সেটা অ্যাসাইন হলো, তারপরে সেই খামটা ডেভেলপারের টেবিলে গেল এবং ডেভেলপার সেটাকে খুললো। ঠিক আছে, খুলে পড়া শুরু হলো, ওই স্টেজটাকে ওপেন বলছে। এখন কি বোঝা গেছে কিছুটা? জি আপু। ওকে। তারপরে ডেভেলপার পড়লো, পড়ে এই ঘটনাগুলো যদি না ঘটে তাহলে সে বলবে যে তার মানে হচ্ছে সে এগ্রি করেছে, হ্যাঁ এখানে আমার বিজনেস লজিকে কোডিং এ কিছু ভুল আছে, আমি এখন ফিক্স দিব সেটা। তারপরে সে কোড গুলোকে আবার হচ্ছে আপডেট করতে থাকে। সেই ফেজটাকে বলা হচ্ছে ফিক্সড, এবং ফিক্সড হয়ে যায় মানে সে তার কোডটা ফিক্সড করে দেয়। তারপরে হচ্ছে সে যে স্টেপটা আসে সেটা হচ্ছে পেন্ডিং রিটেস্ট। এটা আসলে ডেভেলপারের কাজ শেষ আর টেস্টারের কাজ টেস্টার এখনো কাজ শুরু করেনি, তার মাঝামাঝি যে স্টেপটা টেস্টার যখন শুরু করে তখনই সেটা হচ্ছে রিটেস্টে চলে যায়। ঠিক আছে, রিটেস্ট হলো, রিটেস্টের পরে দুই ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে ইস্যুটা দিয়েছিল টেস্টার সেটা সে ঠিকঠাক মতো সলভ হয়েছে, সেটা পেয়েছে, তাহলে সে তো খুশি। আর যদি দেখা যায় যে সে আসলে খুশি হয়নি, সে দেখলো যে ইস্যুটা এখনো থেকে গেছে বা কোনো ধরনের নতুন ইস্যু তৈরি হয়েছে ওইটা ফিক্সের কারণে, তাহলে সে আবার সেটাকে রিওপেন করে, রিওপেন করে আবার ডেভেলপারের কাছে চলে যায়। সেটা সে ডেভেলপার আবার সেটাকে চেক করে দেখে যে কি হয়েছে, কেন সে টেস্টার আসলে এটাকে ফিক্স দিল না বা ভেরিফাইড দিল না। তারপরে সে যদি দেখে যে ঠিক আছে এখানে আবার কোনো ইস্যু হয়েছে, ফিক্স দেয়। ফিক্স দিয়ে তারপরে যতক্ষণ না পর্যন্ত এটা আসলে টেস্টার হ্যাপি হচ্ছে বা টেস্টার বিজনেস লজিকের সাথে মিলায় রেখে টেস্ট সফটওয়্যারটাকে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এইটার সাইকেলটা ঘুরতে থাকে। তারপরে পাওয়ার পরে সে ভেরিফাইড দেয় এবং সবকিছু ঠিকঠাক থাকলে পর সে ওই বাগটাকে ক্লোজ করে দেয়। এটা অনেকটা আমাদের মানুষের লাইফ সাইকেলের মতো করতে পারে। নিউ বর্ন বেবি, তারপরে সে নতুন স্কুলে শুরু করলো, তারপরে ইউনিভার্সিটি শুরু করলো, তারপরে জব শুরু করলো, জবের হচ্ছে নতুন নতুন জব সাইকেল, মানে কোম্পানি চেঞ্জ করছে তখন এই সাইকেল গুলো শুরু হচ্ছে, তারপরে বিয়ে করলো, তারপর মারা গেল। এই ধরনের ঘটনা ঘটতে পারে। আবার হচ্ছে অনেকে হয় না যে পড়া মানে মাঝে সামহাও মারা গিয়েছে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে, তারা আর পরের স্টেপ মানে ইউনিভার্সিটি মানে যদি এটা হয় হচ্ছে নেক্সট স্টেপে আর কি যেতে পারো না, বিবাহ বা সামথিং এরকম। ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এটা মানুষের লাইফ সাইকেলের সাথেও মিলাতে পারি আমরা। আমি আসলে এটা হাইপোথেটিক্যালি বললাম এবং আপনাদেরকে মনে রাখার জন্য বললাম। ঠিক আছে, তো এইটুকু বাগ লাইফ সাইকেল যদি আমাদের এখন ইন্টারভিউ জিজ্ঞেস করে তাহলে কি আমরা পারবো সবাই? জি আপু। জি ওকে, আপু। ঠিক আছে। এটা আপনারা একটু ভালোভাবে আবার হচ্ছে অ্যানালাইসিস করবেন এবং বাসায় পড়া ট্রাই করবেন। এর ভেতর থেকে কিন্তু আপনাদের আবার আলাদাভাবে ইন্টারভিউ জিজ্ঞেস করা যে রিটেস্ট কাকে বলে। রিটেস্ট বলতেও অনেকে আসলে কনসেপ্টটা ক্লিয়ার না। রিটেস্ট আসলে সেই টেস্ট যেটা হচ্ছে বাগ আপনি দিয়েছেন, বাগটা ফিক্সড হয়ে আসার পরে তো আবার টেস্ট করতে হয় যে বাগটা ঠিক মানে ফিক্সড হয়েছে কিনা, সেই টেস্টটাকে বলছে রিটেস্ট। হ্যাঁ, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরে আজ করার পরে শুনেছি তারা আসলে রিটেস্টের কনসেপ্টটাই আসলে মিলাই ফেলে, মানে বুঝতে পারে না। এটা ফ্রেশারদের ভেতরে খুব বেশি হয়, তো এটা একটু ক্লিয়ার থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে বাগ রিপোর্টিং বা বাগ রিপোর্ট কিভাবে রেডি করা হয়। আচ্ছা, এটা বাগ রিপোর্ট আমি এই যে এই বাগ রিপোর্টিং এ যদি আপনাদের কোম্পানিতে এই প্রসেস থাকে যে আপনারা ডকুমেন্টের আকারে হচ্ছে বাগ রিপোর্ট করবেন তাহলে এইভাবে হবে। তো এখানে যে বাগটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের অথবা ডট কম এর উপরে একটা বাগ আছে, সেটা কি, এই যে দেব, আচ্ছা দেবের কথা বলেছে, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস ইজ এক্সেপ্টেড। আমরা যদি ইমেল অ্যাড্রেসে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দিই সেটা সে একসেপ্ট করতেছে। ঠিক আছে, এই যে এখানে প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটা ওরা মানে ঠিক করে ফেলছে। আগে আমার যে রিপোর্টটা যখন করা হয়েছিল তখন এটা আসলে তারা একসেপ্ট করছিল না। ওকে, টেক্সট কালার শুট, ওকে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।
না, তাহলে এটা টাইটেলটা ভুল আছে। ওকে, আচ্ছা। বাগ রিপোর্টের কি কি পয়েন্ট থাকতে হয়? বাগ রিপোর্টের হচ্ছে একটা আইডি থাকতে হয় বা সিরিয়াল নাম্বার, আইডি দিলে বেটার। আইডি থাকতে হয়, এটা ইউনিক আইডি হয়। তারপরে অ্যাসাইনি নেম বলতে যে ডেভেলপারটা অ্যাসাইন যাকে দেওয়া হবে, যদি আমরা এই যে অ্যাসাইন্ড, তো তার মানে ডেভেলপার নেমটা থাকতে হবে, ডেভেলপার নামটা থাকে, এখানে সে তার নাম দিতে হয়। তারপর ইস্যু টাইটেল, ইস্যুটা কি সেটা এখানে বলতে হয়, যে মানে এখানে শর্ট আর কি বলা, যে বেসিক্যালি এখানে ভুলটা কি হয়েছে। তারপর ইস্যু ডেসক্রিপশন, ইস্যু ডেসক্রিপশনে আপনি আরো ইলাবোরেট যদি করতে চান সেটা এখানে করতে পারেন। যদি আমি এখানে ইলাবোরেট করতে চাই তাহলে আমি আপনাদেরকে দেখানোর আছে, লিখি আমি সেটা। if the user enter an invalid email address, the error error message অথবা text should be, and the color red. ঠিক আছে, এটা ডেসক্রিপশন হলো, টাইটেল, ডেসক্রিপশন। তারপরে হচ্ছে রিপ্রোডিউসিং স্টেপ, এই যে এই আমরা যে বাগটা পেয়েছি সেটা আসলে কিভাবে জেনারেট করা যায় সেটার স্টেপ। সেটা হচ্ছে কি, ওপেন আ ব্রাউজার, এতটা দরকারও নাই যে ওপেন ব্রাউজার ওপেন করে, আছে গো টু ইউর, আচ্ছা লিঙ্ক ধরে নিচ্ছে কমার্স সাইট, ব্রাউজার, তারপরে ক্লিক অন দ্য রেজিস্টার বাটন। তারপরে হচ্ছে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমি হচ্ছে অথবা .com এ গেলাম, তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করলাম, এটুকু পর্যন্ত আসলো। তারপরে হচ্ছে এখানে এন্টার আপ ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস ইন দ্য ইমেল ফিল্ড, তারপর ফিল আপ অল রিকোয়ার্ড ফিল্ডস উইথ পজিটিভ ডেটা। আমি তো বলেছি যে একটা ফিল্ড যখন চেক করব তখন আমরা বাকি সব ফিল্ডটাকে পজিটিভ ডেটা দিয়ে ইনসার্ট করব, তারপরে চেক করব। এখানে অবশ্য সেই চেকটার জন্য আমার লাগতেছে না, এই যে অন্য জায়গায় যদি ক্লিক করি তখনই এটা সে ডিটেক্ট করে নিচ্ছে। বাট এখানে কালারটা দেখা মানে রেড হলে পরে এরর মেসেজ, নর্মালি রেড কালার হলে সেটাকে ভিজিবল হয় বেশি। সো আমি এখানে এক্সপেক্ট করছি রেড কালারের একটা এরর মেসেজ আসবে, সেটার জন্য আমি আসলে বাগ রিপোর্ট করেছি। হ্যাঁ, তো কিভাবে জেনারেট হয় সেটাও বলে দিলাম। তারপরে ইনফরমেন্ট কি, টেস্ট সার্ভার, এটা আসলে লাইভ সার্ভার হবে, টেস্টিং সার্ভার না, লাইভ সার্ভার, লাইভ। তারপরে মডিউল অফ রেজিস্টার, তারপরে হচ্ছে প্রায়োরিটি হাই এবং সিভিটি লো। সিভিটি লো কেন বলছি, কারণ এই যে কালার,
টাইপসের জিনিস। এটা আসলে আমার ফাংশনালিটি কোনো প্রবলেম করছে না, কারণ হচ্ছে আমার হচ্ছে আমাকে আটকায় দিবে না, কিন্তু আমার হচ্ছে এখানে ইউজারদের একটা ভুল ইনফরমেশন যাচ্ছে, সে আসলে রেড হলে পরে সে এই জিনিসটাকে আরো ইজিলি ডিটেক্ট করতে পারতো যে আমার আসলেও আছে এখানে ভুল। তো এই ক্ষেত্রে হচ্ছে এই জন্য সিভিয়ারিটিটা আমরা লো দিচ্ছি, কারণ ফাংশনালিটিতে কোনো হ্যাম্পার করছে না, বাট আমাদের যত দ্রুত সম্ভব এটাকে ফিক্সড করে দেওয়া উচিত। আচ্ছা, বা এটাকে মিডিয়ামও দিতে পারি, মিডিয়ামও দিতে পারি। আমাকে ইরোর দেখাচ্ছে, এখন সেটা রেড কালার হবে, ইরোর তো ঠিকই দেখাতে পারছে, কিন্তু সেটা রেড কালার হলে পর আরো বেটার হতো, বাট ইরোর নাম মেসেজটা দিচ্ছে, সেটাকে আমি মিডিয়ামও দিতে পারি। আচ্ছা, তারপর কি হলো, স্ক্রিনশট আমি হচ্ছে এইখানে ওই ছবিটাও অ্যাড করে দিব, যে আসলে আমি এক্সপেক্ট কি করছি এবং ইস্যুটা কি, তাহলে ডেভেলপার আরো ক্লিয়ার ধারণা পাবে। টেক্সট কালার শুড শুড বি হবে, আমি বিটা লিখতে ভুলে গেছি, ইন রেড, ঠিক আছে। এটা এই কালার, এই টেক্সটটা যে আমি আসলে রেড কালার চাচ্ছি সেটা আমি মেনশন করে দিচ্ছি, গেল। তারপর হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট কি, এক্সপেক্টেড রেজাল্ট হবে হচ্ছে দ্য সিস্টেম শুড নট অ্যালাউ টু রেস্ট, না অ্যাকচুয়াল রেজাল্ট, এখানে এক্সপেক্টেড অ্যাকচুয়াল দুইটা দেওয়া যায়, অ্যাকচুয়াল রেজাল্ট ডিসপ্লেস তারপরে কিউএ কে ছিল, কিউএ ছিল মৌরিতানিয়া, মানে যে আপনাদের নিজেদের যে কে কোয়ালিটি মানে বাগটা রিপোর্ট করেছে, বা রেসপন্সিবল কিউএ বা হচ্ছে রিপোর্টার, বাগ বাগ রিপোর্টার। যদি আপনাদের আপনি যে কোম্পানিতে থাকবেন সেই কোম্পানিতে হচ্ছে যদি কোনো টুল না ইউজ করে, শুধুমাত্র গুগল শিট ইউজ করে তারপরে বাগ রিপোর্ট করে, তাহলে আপনারা এই ফরম্যাটে বাগ রিপোর্ট করবেন। আর যদি টুল ইউজ করে, যেমন আমরা এখন চলে যাব জিরাতে, জিরাতে এই বাগটাকে আমরা কিভাবে দিতে পারি সেটা একটু দেখবো। জিরা ইউজ করার জন্য আপনাদের হচ্ছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে জিরাতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট ইউজ করা নর্মাল সব সফটওয়্যার মানে ইতে যেমন করে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এখানে ঠিক সেই রকমই, নতুন কিছু না। এই যে আমাদের হচ্ছে জিরাতে আমার অ্যাকাউন্টটা আগে ছিল, কিন্তু সেখান থেকে আমার আলাদাভাবে একটা সাইট ক্রিয়েট হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আপনি যে কোম্পানিতে থাকবেন সেই কোম্পানির একটা মানে পেইড ভার্সনে জিরা থাকবে, সেখানে আপনাদের অ্যাকাউন্ট অলরেডি রেডি করেই দিবে। সো হচ্ছে, আর যদি রেডি প্র্যাকটিসের জন্য আপনারা নিজেরা বাসায় ফ্রি সার্ভিসের যে আছে জিরার সাইট আছে, যেমন আমি এখন ফ্রিতে ইউজ করছি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে কাজ করা শুরু করতে পারেন। তো হচ্ছে এখন ক্রিয়েট করার পরে কিভাবে যাবেন সেটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি। আজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, হোয়াট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, আইটি সাপোর্ট। আচ্ছা,
প্রজেক্ট ম্যানেজমেন্ট বা যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এখানে আলাদা করে আমাদের নাই। তো আমরা প্রজেক্ট বা প্রোডাক্ট যে কোনো একটা দিতে পারি। আমি প্রোডাক্ট দিলাম। তারপরে স্ক্রাম অনুযায়ী স্ক্রাম বিজনেসটাকে আমরা ফলো করব। তারপরে স্ক্রাম দিলাম। তারপরে আমার টিম বা পিএম টিম, একটা টিম, আপনাদের যে টিমটা দিবেন নাম সেই টিম দিতে পারেন। আমি হচ্ছে এটাই থাকলো, যা আছে তাই। বাগ রিপোর্ট করবো, তারপর স্টোরি থাকবে, এগুলো সবই আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। ওকে, গো টু জিরা। এই রেকর্ডিংটা দেওয়া হবে আপনাদের। আপনারা যদি জিরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে কি যেতে হবে সেটা যদি প্রবলেম ফেস করেন, এটা ফলো করে দেখে করতে পারেন। অথবা হচ্ছে আপনারা বিভিন্ন ইউটিউবেও থাকবে, জিরাটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখে নিতে পারেন। আর যদি একান্তই না পারেন, আপনাদের মেকআপ ক্লাস যদি হয় সেখানে আপনারা অবশ্যই দেখতে পারেন। এই যে আমার অলরেডি, এই যে দেখেন তানিয়া সরকারের এখানে atlassian.net, এটা অলরেডি মানে জেনারেট হচ্ছে, এর জন্য কিছু সময় নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। এই যে আমার এটা অলরেডি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বোর্ড অলরেডি রেডি হয়ে গেছে, যেটা মাই পিএম টিম। এটা আমি ডিফল্ট যেটা ছিল সেটাকেই হচ্ছে নিয়েছি। তো এরকম আপনাদের হচ্ছে জিরা বোর্ডটাও দেখতে অনেকটা এরকম হবে। এখানে আরো অনেক কিছু থাকতে পারে, যেহেতু এটা ফ্রি ভার্সন এবং এখানে আমার অনেকগুলো মানে একটা প্রজেক্ট আছে, সো এখানে তার জন্য লিমিটেড দেখাচ্ছে। এই যে প্রথমে হচ্ছে যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে থাকে তাহলে এই বোর্ডে থাকে। তারপর টু ডুতে গেলে পর এই বোর্ডে থাকে। তারপরে মানে যেটা প্রসেসিং চলতেছে সেটা হতে পারে ডেভেলপমেন্ট বা টেস্টিং, তাহলে এই বোর্ডে থাকে। এবং এই যে দেখেন ডেভেলপমেন্টের পর টেস্টিং, তারপর ডান। তো এইভাবে এই জিনিসগুলোকে একটা একটা পেজে চলে যায়। তো আমাদের আজকে কাজটা শুধুমাত্র একটা বাগ রিপোর্ট ক্রিয়েট করা কিভাবে যায়। তো আমাদের বাগ রিপোর্ট ক্রিয়েট করতে হলে এই যে ক্রিয়েট বাটন যেটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এরকম একটা ইউআই আসবে পপ আপ। সেখানে আমি কোন প্রজেক্টের আন্ডারে করতে চাচ্ছি সেটাই, যে আমার প্রজেক্টটা একটাই, সো এই একটা প্রজেক্টই দেখাচ্ছে। আচ্ছা, এটা ফিচার কি? আচ্ছা, তারপরে এই যে এখানে ওয়ার্ক টাইপটা কি, ওয়ার্ক টাইপ আমার এটা বাগ, এই জন্য আমি বাগটাকে সিলেক্ট করব। ওকে, স্ট্যাটাস হচ্ছে কি কি আছে, আমি এটা আইডিয়াতে থাকুক। আমি যখন ক্রিয়েট করবো তখন এই বোর্ডে চলে আসবে। হ্যাঁ, তো সামারি, এই সামারিটাই হচ্ছে টাইটেল হতে পারে। তো আমি আসলে ইস্যু টাইটেলটাকে ওখানে করব, দিয়ে দিব। ওকে, তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশন পার্টে কি কি থাকবে? ডেসক্রিপশন পার্টে আপনার হচ্ছে এই যে ইফ, এখান থেকে শুরু করে ওকে, মডিউল রেজিস্টার, প্রায়োরিটি, সিভিআরটি প্রায়োরিটিও আপনারা অ্যাড করতে পারেন। তাছাড়া ওখানে আলাদাভাবে পয়েন্টও থাকে। তো আমি এখানে আগে আপাতত অ্যাড করি, জিনিসটা একটু সুন্দর করতেছি। হ্যাঁ, দিলাম। তারপরে এই যে দেখেন প্রায়োরিটি আছে। প্রায়োরিটি আমার হচ্ছে কি দিয়েছিলাম? মিডিয়াম দিয়েছিলাম, তাই না? আমার প্রায়োরিটি আমি মিডিয়াম দিয়ে রেখেছিলাম, এখানে সেটাই মিডিয়াম দেওয়া আছে। ওকে, এখানে প্যারেন্টের ব্যাপার আছে, আমি এগুলো দিব না। স্টার্ট ডেটেড ডেট, ওকে। ওকে, যা আছে বাকিগুলো এরকমই থাকুক। অ্যাসাইনি, এই অ্যাসাইনিতে হচ্ছে যে আসলে এটা করবে, সলভ করবে সে। তো এখনকার জন্য আমি আমার নামটাই দিলাম। তারপরে ডান, মানে ক্রিয়েট করি। ওকে, আমার অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা নতুন ট্যাবে ওপেন করলাম এবং এটাকে একটু রিফ্রেশ করি এই বোর্ডটাকে। তাহলে দেখি তো আমার আসলে আইডিয়াতে থাকে কিনা। হুম, এখানে আমি ফিল্টারিং কিছু আছে নাকি একটু দাঁড়ান। আচ্ছা,
এই যে দেখেন আমার ব্যাকলগের হচ্ছে এই যে এই আইটেমটাতে এখানে চলে আসছে। তো এইখানে এটা আইডিয়া অবস্থায় আছে, এই জায়গায় আইডিয়া। এখন এখানে অ্যাসাইন করা হয়েছে যে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, তখন আমি এটাকে দেখব এবং এটা হচ্ছে টু ডুতে যাবে। মানে আমি যখনই দেখলাম সেটা তো ওপেন স্টেজে চলে গেল, রিপোর্ট করা হয়েছে, এখন এই স্টেজে আছে। এবং এই স্টেজের পরে আমাকে যেহেতু অ্যাসাইন করা হয়েছে, মানে ডেভেলপার, আমি এখানে ডেভেলপার হচ্ছি, তো এখানে অ্যাসাইন স্টেজে চলে আসছে। এখন আমি সেটা পড়তেছি, মনে করেন আমি পড়তেছি, তাহলে সেটা কোন স্টেজে যাচ্ছে, তখন সেটা হচ্ছে এই হচ্ছে ওপেন স্টেজে আসলো। ওপেন স্টেজে পড়ার পর আমি এই ঘটনাগুলো ঘটতে পারে, তো আমি আসলে ফিক্স দিব। তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাব, ফিক্সড করা শুরু করব। ফিক্স হয়ে গেলে পরে তো এইখানে আমি সেইভাবেই করব, টু ডু লিখবো, তাহলে আমার এটা টু ডু হবে। তারপরে আমি ইন প্রোগ্রেস, তারপরে ইন প্রোগ্রেস হয়ে গেল, তারপরে হচ্ছে ডান দিয়ে দিলাম। ডান দিলে আমার হচ্ছে ডেভেলপমেন্ট ডান হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তারপরে টেস্টারের কাছে যাবে, টেস্টার এগুলো চেক করবে। এখানে আরো অনেক থাকে, অপশন থাকে। ক্রিয়েট স্ট্যাটাস, আমি একটু ক্রিয়েট করি। কিউএ ব্যাকলগ, তারপরে যে ডেভ ডান হয়ে গেছে, এখন কিউএ ব্যাকলগে দিবে। তারপর আছে, দাঁড়া আমি একটু সবগুলো আগে জেনারেট করি, তারপর এটা প্রোগ্রেস দিতে থাকবে, কিউএ ইন প্রোগ্রেস। তারপরে আর একটা থাকবে হচ্ছে কিউএ ডান। এটা হচ্ছে ডান টাইপের। ওকে, ডেভেলপারদের কাজ শেষ, এখন কিউএ ব্যাকলগে আসলো। যেটা কিউএ ব্যাকলগ বলতে হচ্ছে এই যে পেন্ডিং রিটেস্টে আসলো। তারপর আমি রিটেস্ট করতেছি, তাহলে কি কিউএ ইন প্রোগ্রেস হবে। তারপর চেক করার পরে আমার কোনো যদি ইস্যু থাকে, তাহলে আমি তো আবার হচ্ছে টু ডুতে চলে যাবে, দিয়ে দিব আমি। তারপরে সেটা আবার নোটিফিকেশন পাবে ডেভেলপার, সে চেক করবে। আর যদি আমি স্যাটিসফাইড থাকি, তাহলে আমি কি করব, কিউএ ডান বা ভেরিফাইড, ঠিক আছে, কিউএ ডান বা ভেরিফাইড, এটা হয়ে যাবে। তারপরে এটা যদি প্রপারলি লাইভে ডিপ্লয় হয় এবং লাইভে যদি ঠিকঠাক হয়, তাহলে সেটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা ছিল বাগ রিপোর্টিং, যেটা হচ্ছে আমরা জিরার মাধ্যমে করতে পারি, এবং এটা কিভাবে স্টেপ বাই স্টেপ হয়। এবং এখানে হচ্ছে আমরা সিভিআরটি প্রায়োরিটিটাও দিয়ে দিতে পারি, সেটাও এখানে আছে। এই যে প্রায়োরিটিটা মিডিয়াম, এখানে আমরা যদি সিভিআরটিটাও অ্যাড করতে চাই, সিভিআরটি ঠিক আছে, আমি একটু দেখে নিই। ডাউট হচ্ছিল, বানানে ভুল হয়েছে মনে হচ্ছিল। আচ্ছা, ঠিক নিচ্ছে না, এটা আসলে এদের উপর ডিপেন্ড করে, ফিল্ড টাইপ কি। এগুলো যদি এই জায়গাতে না দেওয়া থাকে, তাহলে আমরা এখানেও মেনশন করে দিতে পারি সিভিয়ারিটি কি কতখানি, সিভিয়ারিটি লো, কিন্তু প্রায়োরিটি মিডিয়াম। এখানে তো প্রায়োরিটি আমরা ইয়ে করতে পারছি, মিডিয়াম দিয়ে দিয়েছে। কার কার কোশ্চেন আছে বলেন, আমরা বাগ রিপোর্ট কি করতে পারবো ডকুমেন্টেশন বা জিরাতে, দুইটাতেই? বাগ রিপোর্টিং এর কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে রিফ্রেশ যদি আমরা দেই,
তাহলে আমাদের এই ব্যাকলগ থেকে কিন্তু আমাদের বাগটা বোর্ডে চলে গেছে, বোর্ডে চলে আসবে। আচ্ছা, ব্যাকলগে নাই। আচ্ছা, বাগটাকে আমাদের ইতে দিতে হবে, প্রজেক্টের আন্ডারে দিতে হবে। আজকে আমাদের বাগটা স্ক্রাম 2। ওকে, কার কার কোশ্চেন আছে এখানে বাগ রিপোর্টিং এ? যদি না থাকে তাহলে আমাদের আজকে বাগের ক্ষেত্রে কি কি শিখলাম? আমরা বাগের ডেফিনেশন শিখলাম, বাগ কিভাবে হচ্ছে যদি ইন্টারভিউ কোশ্চেনে করা হয় যে বাগ লাইফ সাইকেল কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো। আচ্ছা, স্লাইডটা কই গেল? এই যে, বাগ লাইফ সাইকেল বলতে কি বুঝি সেটা আমরা বলতে পারবো। তারপর বাগ লাইফ সাইকেলের যে ইটা আছে, ফ্লো চার্টটা আছে, সেটা ডিসক্রাইব করতে পারবো। বাগটা কিভাবে রিপোর্ট করা হয় ডকুমেন্টের ভেতরে সেটা আমরা বলতে পারবো এবং করতে পারবো। এবং বাগটাকে যদি আমাদের জিরা ইউজ করে বাগ কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা জানি, এবং এটা কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে মনিটর এবং ডেভেলপার টেস্টারের এন্ডের থেকে কাজ হচ্ছে সেটাও আমরা ডিসক্রাইব করতে পারবো। আই হোপ এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। আমি হচ্ছে আগামী 8-2 মিনিটের মধ্যে আর কি আমাদের ওয়েবিনারটা শেষ হবে। এই 2 মিনিটের মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা ডাউটস থাকে আপনারা করতে পারেন। আর কোনো প্রশ্ন নাই, বাট নেক্সট ক্লাস কবে হবে? আমাদের হচ্ছে আপনাদের গ্রুপ তো আপনারা সবাই অ্যাড আছেন গ্রুপে। আপনাদের যদি দরকার হয় অবশ্যই আপনারা করবেন, মেনশন করে দিবেন যে আপনাদের আসলে যেহেতু টেস্ট কেস রাইটিং এও অনেকে করতে পারেননি, কমপ্লিট করতে পারেননি, এবং বাগ রিপোর্টিংটা আজকে দেখানো হলো। আপনারা যদি এটা নিয়ে অ্যানালাইসিস করে কোনো ডাউটস থাকে দরকার হলে পরে গ্রুপে নক দিবেন। আমাদের কোঅর্ডিনেটর যিনি আছেন, মডারেটর যিনি আছেন, তিনি হচ্ছে তাহলে একটা মেকআপ ক্লাস বা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস অ্যারেঞ্জ করে দিবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এখন এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। জি আপু, আহ জি অবশ্যই আপনাদের রেকর্ডিংটা আপনাদের গ্রুপেই আর কি দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি দিতে দেরি হয়, আজকে একটু জেনারেট হতে সময় নিতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে যে রাত বেশি হয়ে গেছে, আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।